আমি মৃধা ব্যানার্জি। আমার শ্বশুর নৃপেনবাবু এতদিন এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন যুবতী বৌমা মৃধার নধর দেহটা ভোগ করার জন্য। তবে অনেক দিনের সেই ইচ্ছা পূরণ হতে চলল আজ। বন্ধুরা, আমি দেখতে বেশ খাসা একটা মাল। বিংশতির স্বাস্থ্যবতী গোলগাল যুবতী আমি। মাথায় কালো কুঞ্চিত কোমর ছোঁয়া চুলের রাশি আর সারা শরীরে কামযমুনার ঢল। হাত পায়ের নিটোল গরম দেখলে অনেকের ঘুম হারাম হয়ে যায়। গায়ের রংটি শ্যামা, চোখ দুটি ঈষৎ ঘোলাটে, নাকটি ঈষৎ চাপা হলেও রসালো ঠোঁটের কারণে মুখখানিতে অদূরে ঢল ঢল মতির একখানা ভাব। নধর দুখানি পাকা বাতাবি লেবুর মতো। বুক জুড়ে পাহাড় উঁচে আছে পূর্ণ গর্বিত সোফায়। ভরাট গোলাকার কোমরের নিচটা। এমন মেয়ে পুত্রবধূ হলে যে কোনো পুরুষের লোভ হবে, এটাই স্বাভাবিক। ঠিক নৃপেন বাবু এহেন খাপ্পাই লাট মালটিকে ভোগ করবে, এটাই স্বাভাবিক। নৃপেন বাবু আমাকে শৈশব থেকেই একরকম চোখে চোখে রেখেছেন। তার বাড়িতেই ভাড়া থাকতাম আমি আর আমার মা সহ ফুল পরিবার। আমাদের পাশাপাশি উঠোন ছিল। আমাকে বাড়তে দেখে স্বাভাবিকভাবেই লোভ জেগে উঠল কামুক আর বহুগামী নৃপেন বাবুর। তাকে খুব একটা আমি পছন্দ করি না। আমি বড় হয়ে ওঠার পর থেকেই লোকটার লোলুপ দৃষ্টিতে আমি একটু হতভম্ব তার প্রতি। আমার বাড়ন্ত শরীর তার সামনে উড়ু ঢাকার লজ্জা। কিন্তু হারামি লোভীর জহুরি চোখ আমার ফ্রকের তলে। আমি তাকে রুক্ষভাবে দেখতাম। তাকে দেখলে আমি ভ্রু কুঁচকে তার দিকে হিংস্রভাবে তাকাতাম, যাতে তার দৃশ্যটি আমার দিকে না আসে। তবুও উনি আমার দিকে লোলুপভাবে তাকিয়ে থাকেন। আমাদের পরিবার চলতো সামান্য কিছু আয় দিয়ে, তাই আমাদের সংসারের অভাব অনটন লেগেই থাকতো। মাঝে মধ্যেই আমরা ভাড়ার টাকা পরিশোধ করতে পারতাম না, আর সেই ভাড়ার টাকা না দিতে পারায় প্রায়ই তার কাছে নিজেকে বিলিয়ে দিতে হতো আমার সুন্দরী মাকে। এমন পাকা লম্পটের অত বাজ বিচার নেই। অল্প বয়সী মেয়েকে তোলার ইচ্ছা থাকলেও উপায় ছিল না তার। আমার মা ভালো ঘরের মেয়ে, অভাবের তাড়নায় নৃপেনের মতো লোভীকে দেহ দিলেও আমার ব্যাপারে তার কড়া মনোভাব টের পেলেন নিপুণ। আর তাছাড়া আমার মা আর নৃপেন এই দুজনার ব্যাপারেও বেশ কানাঘুষা ছিল পাড়া মহল্লায়। তাই এমন খাপ্পাই জিনিসটা যাতে হাতছাড়া না হয়, অন্তত দেখার সুখ থেকে যেন বঞ্চিত হতে না হয়, তাই কিছুটা কৌশলের আশ্রয় নিতে হলো নৃপেন বাবুকে। তখন 21 চলল আমার নবযৌবনার দেহ। আমার গড়ন দেখে দুর্বল পুরুষের স্থলন ঘটে। নৃপেন বাবু মনে মনে পরিকল্পনা করলো যে এহেন মেয়েকে নিজের ঘরে আনতে পারলে সুযোগ মতো ঠিকই কাজে লাগানো যাবে। যেই ভাবনা সেই কাজ। বিভিন্ন কিছু ভেবে আমার লোভেই অতি গরিব ঘরের আমাকে নিজের বধূ না করতে পারলেও পুত্রবধূ হিসেবে ঠিকই ঘরে তুলে নিল। যদিও এই বিয়েতে আমার তেমন সম্মতি ছিল না, কিন্তু মায়ের কাকুতি মিনতিতে আমি রাজি হয়ে গেলাম। এছাড়া আমরা তার কাছে বিভিন্ন আর্থিক বিষয়ে অনেকটা জিম্মি ছিলাম। নৃপেন বাবুর স্ত্রী সোহিনী বেশ বড়লোক বাড়ির একমাত্র মেয়ে। তবে সে প্রথম থেকেই রোগা। অতি কামুক নৃপেনকে কোনোদিনই বাইতে পারত না সেভাবে। তার উপর আবার সোহিনীর বিশেষ অঙ্গে ক্যান্সার হওয়ার পর আদর করা বন্ধ হয়ে যায়। আর এদিকে নৃপেন বাবুর আদর ছাড়া চলে না। সে এক রাতে না খেলে ঘুমাতে পারে না।
এদিকে বউ এমন অসুস্থ হয়ে পড়াতে সে এখন পাগলা কুকুরের মতো যেখানে সেখানে ঘুরে বেড়াতে থাকে। সে শুধু সুযোগের অনুসন্ধান করে বেড়ায়, কোথায় একটু সুযোগ পাওয়া যায়। সে যাই হোক, তার একমাত্র ছেলে দেবের সাথে আমার বিয়ে হলো। সেও তার মায়ের মতো দুর্বল স্বাস্থ্যের, একের রোগা তার উপর হাঁপানির টান। এমন ছেলের আমার মতো ডাবকা স্বাস্থ্যবতী যুবতীকে সামলানো তার সাধ্যের বাইরে চলে গেল। প্রথম প্রথম আমি তেমন বুঝতে না পারলেও এখন আমাকে সামলানো দেবের জন্য অসম্ভব হয়ে গেল। মাঝে মাঝে বুকে চাপলেও আমাকে দর্শনের আগেই তার পতন ঘটে যায়। এমন হওয়ায় 2 বছরেও ফল বাঁধেনি। এদিকে তককে তককে ছিলেন নিপেন, আর এই সুযোগটাই নিলেন মত্তকার মতন। আমার সন্তান হওয়ার তদবিরের জন্য স্ত্রী আর আমাকে কামাখ্যা নিয়ে আসলো তার গুরুদেবের নাম করে। তবে এই সম্পর্কে আমি আর আমার শাশুড়ি কিছু জানি না, আর জানার কথাও না। নিপেন বাবুর পাতানো এই লোক গুরুদেব আমার সাথে খেলার জন্য আগের মাসে এখানে এসে সবকিছু ব্যবস্থা করেছে গোপনে। তার শেখানো অনুযায়ী এখানে আসার 2 দিন পর এক সন্ধ্যায় নিপেন বাবুর স্ত্রী আর আমাকে নিয়ে হাজির হলো গুরুদেবের আস্তানায়। আমার শাশুড়ি প্রথম থেকে ঠাকুর দেবতাদের পুজো অর্চনা, সাধু সন্ন্যাসীতে প্রবল ভক্তি ও শ্রদ্ধা। গুরুদেবের বিশাল জটাসম্য চেহারা দেখে ভক্তিতে গলে পড়ল আমার শাশুড়ি। একটা নাতির আশা, তার অনেক দিনের, যদি গুরুদেবের আশীর্বাদে পূরণ হয় সেই আশা। এই ভরসাতে আমার শাশুড়ি তার প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা নিয়ে পায়ের কাছে পড়ে গেলেন। আমি মনে মনে এগুলো মিথ তেমন বিশ্বাস করি না, তবুও নির্জীব হয়ে দেখে যেতে লাগলাম। আমার শাশুড়ি আর আমাকে সামনে বসিয়ে দিয়ে আমাদের পেছনে বসলো আমার শ্বশুর নিপেন। ভাবগম্ভীর পরিবেশে বেশ কিছুক্ষণ ধ্যান করে রইল গুরুদেব। তারপর চোখ খুলে আমার শাশুড়ির দিকে তাকিয়ে কমকমে গলায় বলে উঠল, কতদিন সন্তান হয় না তোর ছেলের বউয়ের? এমন গম গম গলার আওয়াজ শুনে সুহিনী চমকে গেল। ভক্তিতে আরো গদগদ হয়ে নরম সুরে বলল, আপনি তো সবই জানেন বাবা। গুরুদেব বলল, হুম, দোষ আছে তোর ছেলের, তার দ্বারা বংশ রক্ষা হবে না তোর। তাহলে কি হবে বাবা? হাহাকার করে উঠল আমার শাশুড়ি। ধম্মে আছে দেওর ভাসুর দিয়ে বংশ রক্ষা করো, বলে উঠল লোকটা। তার এই কথা শুনে হতাশ গলায় শাশুড়ি বলল, তা কি করে সম্ভব? আমার যে একটাই সন্তান। এবার একটু চিন্তিত হলেন গুরুদেব। কিছুক্ষণ চুপ করে থেকে মুখ খুললেন আবার। সে এবার বলল, অবশ্য শ্বশুর দিয়েও বংশ রক্ষা হতে পারে। গুরুদেবের এমন কথায় চমকে উঠলাম আমি ও আমার শাশুড়ি সুহিনী দেবী। একটু পরে আমার শাশুড়ি আঁতকে উঠে বলল, এ কিভাবে সম্ভব গুরুদেব? এ তো এক প্রকার অধম্য। গুরুদেব এবার উচ্চ গলায় বলল, কে বলেছ অধম্য? ধমক দিয়ে উঠে গুরুদেব বলল, আমি বলছি এই বিধান ধম্মে আছে। ধম্মে আছে এই কথা শুনে আমার শাশুড়ি এতক্ষণে যেন আশার আলো দেখতে পেল। এদিকে আমার পা থেকে মাথা অব্দি রাগে জ্বলতে শুরু করলো। গুরুদেব এবার তাহলে শোন। এই বলে শ্বশুরের দ্বারা পুত্রবধূর আজগবি এক পৌরাণিক গল্প বানালো, যা আমার শাশুড়ি কান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো। তবে সোহিনী বোকা হলেও আমি কিন্তু বেশ চালাক মেয়ে। গুরুদেবের প্রস্তাব শুনে চমকে উঠলেও যা বোঝার বোঝা হয়ে গেল আমার।
সেই কিশোরী বয়স থেকে আমার প্রতি নিপেন বাবুর লোলুপ দৃষ্টি নিয়ে বেড়ে উঠেছি আমি। বিয়ের পর ধারণা আরো পাকাপোক্ত হলো আমার। বউ হয়ে আসার পর থেকেই লুকিয়ে চুবিয়ে আমার নধর দেহের কোনো কিছু আর দেখতে বাকি রাখলো না নিপেন বাবু। স্নান ঘরে স্নানের সময় আমার ফ্রেশ হওয়া পর্যন্ত লুকিয়ে দেখে লোকটা। প্রথম প্রথম গা ঘিনঘিন করলেও তা এখন শুয়ে গেছে আমার। সে যাই হোক, গুরুদেব শাশুড়িকে বললেন এ তো অন্য কিছু নয়, শুধুমাত্র বংশ রক্ষার জন্য ধর্মীয় একটা আচার মাত্র। গুরুদেবের এমন ভণ্ডামি কথায় মনের সব দ্বিধা কেটে গেল আমার শাশুড়ি সুহিনীর। তবে গুরুদেবের কথায় মন নেই আমার। কিছু যে একটা ঘটবে স্বামী ছাড়া আমাকে নিয়ে এখানে আসাতেই বুঝতে পারলাম আমি। এবার শ্বশুর আমাকে ফাঁদে ফেলে করেই ছাড়বে। যদিও মনে মনে নিতে না পারলেও আর কিছু করার থাকবে না আমার। গরিব ঘরের মেয়ে, বলতে গেলে তার টাকায় বাপের বাড়ির সংসার চলে। পেটে ছেলে না আসায় দিনরাত্রি কথা শুনতে হয় আমাকে। শ্বশুর বাড়ির কর্তা নিপেন বাবুর কথা ও ইচ্ছে দুটোই যেন বেদবাক্য সবার কাছে। তাই অনিচ্ছা থাকলেও মেনে নিতে বাধ্য আমি। উত্তেজনায় ফুটতে ফুটতে স্ত্রী আর আমাকে নিয়ে হোটেলে ফিরে আসলো নিপেন বাবু। বড় একটা ঘর ভাড়া নিল, তার সঙ্গে লাগানো বাথরুম। ঘরে এসে নিপেন বাবুকে শাশুড়ি বলল, এই যে শুনুন, হোটেলে করে লাভ নাই, যা হবার বাড়িতে গিয়েই হওয়া ভালো। স্ত্রীর কথায় মনে মনে প্রমাদ গুনতে লাগলো শ্বশুর মশাই। সুন্দরী যুবতী মৃধাকে পাল দেওয়ার এটাই সুযোগ। এই আনন্দে এরই মধ্যে তার দাঁড়িয়ে গেল রীতিমতো। নিজেকে সামলে নিল, মনে মনে ভাবলো এই সুযোগ আর এই পরিবেশ কিন্তু বাড়ি গিয়ে মন পরিবর্তন হলে এত কৌশল অর্থব্যয় সবই পণ্ড হবে।